18 ও না 17 ও না হয়ে গেল তো ও 18 সরি দেখো প্রবলেমটা কি বলেছে প্রবলেমটা বলেছে figure shows a typical circuit for a low pass filter okay and AC input এখানে AC input এইটা is applied to the left end and the output is received at the right end find the output voltage for different frequency দিয়ে দিয়েছে একটা ফ্রিকোয়েন্সির জন্য বার করলেই হবে ওকে দেখো সত্যি কথা বলতে আমি যদি এইখানে XC ক্যালকুলেট করি 1/ωc দেখো এবার যেহেতু এখানে ডিফারেন্ট ওমেগা দিয়ে দিয়েছে সেই হেতু এখানে ডিফারেন্ট ওমেগা যদি আমি বসাই 1/ωc এর ভ্যালু ন্যানোফ্যারাড 10 ন্যানোফ্যারাড ইন্টু 10 টু দি পাওয়ার -9 এবার এখানে আর যে দিয়েছে তার মানে এফ এ নিতে হবে 1/2πf 10 into 10 to the power -9 আচ্ছা এবার ফ্রিকোয়েন্সি ইজ ইনক্রিজড উইথ আউটপুট আচ্ছা ওগুলো দেখতে হবে না ওটা পরের কথা এবার দেখো মানে এখানে যদি আমি এখানে এফ এর যে 4-5টা ভ্যালু দিয়ে দিয়েছে এইটা একটা এইটা একটা এইটা একটা এইটা একটা এই 5টা ভ্যালু যদি আমি বসাই তাহলে এক্স সি আমরা ডিফারেন্ট পাবো কি পাবো না বলো এক্স ডিফারেন্ট পাবো এবার এই সার্কিটের এইটা আর এইটা এক্সসি তাহলে এই সার্কিটের এইখান দিয়ে যদি কারেন্ট যায় সেই কারেন্ট যদি যায় সেই কারেন্টটা কি হবে দেখো যে কারেন্টটা হবে IRMS সেটা হবে ERMS বাই জেড জেড মানে হবে রুট আর স্কোয়ার প্লাস এক্সসি হোল স্কোয়ার দেখো আর স্কোয়ার প্লাস এক্সসি হোল স্কোয়ার ওকে আচ্ছা দেখো এই পর্যন্ত করার পর আমাদের কি ল্যাচটা গজালো আর বলে দিয়েছে 1K তার মানে আর হচ্ছে আচ্ছা আমাকে কি বার করতে দিয়েছে আচ্ছা আউটপুট ভোল্টেজ রিসিভ ওকে আচ্ছা দেখো এইখান দিয়ে
এই ইআরএমএস মানেই হচ্ছে ইনপুট, কারণ এইখানে যে ভোল্টেজটা দিয়েছি সেইটাই তো পুরো সার্কিটে ফেড হচ্ছে, তার মানে এইটা আমার ইনপুট। দেখো এইটা আমার ইনপুট। ওকে, এবার এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে আইআরএমএস, এইখান দিয়ে এর মধ্যে দিয়ে, তার মানে ভি নট আমি বলতে পারি, আইআরএমএস ইন্টু এক্স সি। দেখো আইআরএমএস ইন্টু এক্স সি কি বার করতে বলছে? আউটপুট ভোল্টেজ বার করতে দিয়েছে। এবার এইটাকে যদি আমি ক্যালকুলেট করি, PRMS by Z into XC, PRMS by Z by XC, এই দেখো তো ঠিক লিখছি কিনা, PRMS by root 1 plus R by XC whole square, এই দেখো তো ঠিক লিখছি কিনা। হ্যালো, এবার VRMS কত দিয়ে দিয়েছে? 10 মিলিভোল্ট, 10 into 10 to the power minus 3 divided by root 1 plus R হচ্ছে 10 to the power 3 divided by XC হচ্ছে, ও XC তো ক্যালকুলেট করেছি, এই যে XC হচ্ছে 10 to the power 9, এই যে মানে এইখানে এইটা যদি করি তাহলে দেখো এটা হচ্ছে, এটা কাটলে 10 to the power 8, তার মানে 10 to the power 8 by 2 pi f, মানে 10 to the power 8 by 2 pi f হোল স্কোয়ার। এই দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, দেখো তো বুঝতে পারছো কিনা? এইবার এইটা আমি জেনারেল আউটপুট আরএমএস ভ্যালু পেয়েছি। এই জেনারেল আউটপুট আরএমএস ভ্যালুতে আমি যদি এফ এর ভ্যালু ডিফারেন্ট করে দিই তাহলে আমি ভি নট এর ভ্যালু ডিফারেন্ট পাবো। দেখো এফ এর ভ্যালু ডিফারেন্ট যদি পুট করি তাহলে ভি নট এর ভ্যালু ডিফারেন্ট পাবো। এক মিনিট, মনে হচ্ছে তো সবই ঠিকঠাক করেছি। তোমরা এইখানে আমাকে এর ভ্যালুগুলো পুট করে বলো তো, ভি যদি 10 কিলো হার্জ, 1000 কিলো হার্জ, 1 মেগা হার্জ, 10 মেগা হার্জ হয় কি হবে? আমি ধরো একটা যদি এখানে ক্যালকুলেট করার চেষ্টা করি, সেটা হচ্ছে 10 কিলো হার্জ, 10 into 10 to the power 3, তাহলে ভি নট আসছে 10 into 10 to the power minus 3 root 1 plus 10 to the power 3, 10 to the power 8, 2 pi into 10 to the power 3 whole square। এটা কাটলে হচ্ছে মানে 10 into 10 to the power minus 3 divided by root 1 plus 2 pi by 100 এর হোল স্কোয়ার। এই কেউ একটু এইটা আমাকে ক্যালকুলেট করে বলো তো কত আসছে অ্যাপ্রক্সিমেটলি। এরকম করে বি মানে বিভিন্ন ভ্যালু, এফ এর ভ্যালু, পরেরটা 100 কিলো হার্জ, 100 কিলো হার্জ, 100 কিলো হার্জ। এইটার ভ্যালু কত আসছে একটু জানাও তো সবাই, জানতে পারো কত আসছে?
তো এইখানে 10⁴ হবে না নিউমারেটর একটা? আই এম এক্স, কেন 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 ডিয়া? তো দ্যাট 10 কিলো হার্টস, দ্যাট 10 × 10⁻³ দ্যাট 10⁴ 10 কিলো হার্জ? ও, 10 কিলো হার্জ তো আমি এখানে কি বসিয়েছি? কাট, মানে এইরকম হবে না কি, তাই না? দেখো তো, × 10, দেখো তো এরকম হবে না? কত আসছে এটা? 8.5। জয়মা তারা, 1 মিনিট। ভিআই 100 কিলো হার্জ, ঠিক করেছি তো? 10⁸ কোথা থেকে পেলাম? আচ্ছা, এইটা এইটা 2πf, আচ্ছা, এটা এটা কাটলে -8, ঠিক। 2πf, এটার ভ্যালু কত আসছে বললে? 8.5। 8.5 × 10⁻³ তো ওটাকে আমি মিলিহার্টজই বলেছি। দাঁড়াও, ঠিক আছে, এই তো 8.5 মিলিভোল্ট, ঠিকই তো আছে। একদম ঠিক। আচ্ছা, সিমিলারলি এই এক্সপ্রেশনটায়, ডিআর এই এক্সপ্রেশনটায় এফ এর ভ্যালু এইটা বসিয়ে বলো তো কত আসছে? দাঁড়াও, তোমরা এটা ট্রাই করো, আমি 1 মিনিট আসছি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বলো এইটা করলে কত আসছে? 1.6। এফ 1 × 10⁶ করলে কত আসছে? মেগাহার্জ, 10 মেগাহার্জ। আর পরেরটাই বা করলে কত আসছে? পরেরটাই বা কত আসছে?
এই দুটো করলে কত আসছে আমাকে জানাও। এই দুটো করলে কত আসছে তোমরা ক্যালকুলেট করো, পরে আমাকে জানাও। ওই 1 মেগাহার্টজটা আসছে 0.158 মিলিভোল্ট। আচ্ছা, এবার এই সিরির লাস্ট প্রবলেম হচ্ছে ট্রান্সফরমার। ওকে, এই সিরির লাস্ট প্রবলেম হচ্ছে ট্রান্সফরমার। Sir. হ্যাঁ বলো। তো আগের সংখ্যায় যে এখানে ওই ক্যাপাসিটারটা একটু আলাদাভাবে কানেক্টেড ছিল, ওটাতে কোনো মানে প্রবলেম হবে না? আলাদাভাবে কানেক্টেড বলতে ভাই? তার মানে ওই আমরা যে অ্যানালিসিস করছি ওগুলো তো সব সিরিজে লাগানো ছিল, এটা এটাও তো। সিরিজেই রয়েছে, তুমি বুঝতে পারোনি? এটাও সিরিজেই রয়েছে, দেখো এই আর এই, বেসিক্যালি এর অ্যাক্রসে আমরা ভোল্টেজটা নিয়েছি। দেখো এর অ্যাক্রসে আমরা ভোল্টেজটা নিয়েছি। এইটাকে আমি তোমাকে আরো পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করছি। দেখো এর অ্যাক্রসে ভি নট, দেখো এইটাই পাকামো মেরে এইভাবে ড্র করা হয়েছে। দেখো এইটাই পাকামো মেরে এইভাবে ড্র করা হয়েছে। দেখো একই জিনিস, এই এর অ্যাক্রসে, দেখো দেখো এই এর অ্যাক্রসে। ওকে, হ্যাঁ। আচ্ছা চলো ট্রান্সফরমার, ট্রান্সফরমারের থিওরিটা করে নিই, তারপরে আমরা প্রবলেমটা সলভ করব। দেখো, এবং ট্রান্সফরমারটা কেন এসির পরেই পড়ানো হয় সেটাও বলবো। সবার প্রথমে আমাদের জানতে হবে এই ট্রান্সফরমারটা কি করে। দেখো ট্রান্সফরমারটা বেসিক্যালি এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে, আগে এটা দেখো, ধরো আমার এরকম হাউস হোল্ড, আমার বাড়িতে দেখো, আমার বাড়িতে এইরকম একটা অ্যাপ্লায়েন্স আছে। দেখো আমার বাড়িতে এইরকম একটা অ্যাপ্লায়েন্স আছে। এবার এই অ্যাপ্লায়েন্সটা চলে হচ্ছে 20 ভোল্ট, এবং হোম অ্যাপ্লায়েন্সেস গুলো বেশিরভাগই এসিতে চলে, ধরো 20 ভোল্টে চলে, এটা আরএমএস ভ্যালু। এবার বলো তো, আমাদের বাড়িতে যে সাপ্লাইটা আসে সেটা আসে 220 ভোল্ট আরএমএস। এবার বলো এইটার সাথে এইটা কানেক্ট করে দিলেই এইটা ড্যামেজ হয়ে যাবে না? দেখো এইটার সাথে এইটা কানেক্ট করে দিলেই এইটা ড্যামেজ হয়ে যাবে না? হ্যাঁ। তো এই ড্যামেজের থেকে বাঁচানোর জন্য আমরা এইখানে একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টকে ইউজ করব। দেখো ড্যামেজের থেকে বাঁচানোর জন্য এইখানে আমরা একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টকে ইউজ করব, যার নাম ট্রান্সফরমার। তার মানে ট্রান্সফরমারের কি নেবে, ট্রান্সফরমারে এইদিকে একটা ইনপুট নেবে, কত নেবে? 220 ভোল্ট নেবে, আর ও এইদিকে আমাকে
20 ভোল্ট দেবে। দেখো এইটাই হচ্ছে ট্রান্সফরমারের কাজ। এবার তোমরা আমাকে বলবে যে দাদা ট্রান্সফরমার কি শুধু ভোল্টেজটাকে লোয়ার ডাউনই করতে পারে, ইনক্রিজ কি করতে পারে? দ্য আনসার ইজ ইয়েস, দ্য আনসার ইজ ইয়েস। দেখো এইটাকে ও মানে ওঠাতেও পারে, মানে এই রকম এইখানে যদি আমি 100 ভোল্ট দিই আর এইখানে আমি যদি 200 ভোল্ট চাই তাহলে সেটাও পসিবল। কিভাবে হয় আমি দেখাচ্ছি, কিভাবে হয় আমি দেখাচ্ছি। এবার এই যে এইখানে আমাদের ভোল্টেজটা লোয়ার ডাউন করছে, এইটাকে বলে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এইখানে ভোল্টেজটাকে বাড়াচ্ছে, এইটাকে বলে স্টেপ আপ ট্রান্সফরমার। একটা স্টেপ ডাউন আর একটা স্টেপ আপ, রাইট রাইট রাইট, একটা স্টেপ ডাউন তো একটা স্টেপ আপ। আচ্ছা এবার দেখো স্টেপ ডাউন আর স্টেপ আপ, এইখানে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে ভোল্টেজটাকে বাড়াবে। তার মানে কি পাওয়ারটাকে বাড়াবে? মানে এইখানে ধরো 100 কিলোওয়াট পাওয়ার আসলে এইখানে কি আমি 200 কিলোওয়াট পাওয়ার পাবো? বলো, দ্য আনসার ইজ নো। পৃথিবীতে কোনো ইকুইপমেন্ট পাওয়ারকে ইনক্রিজ করতে পারে না। আবার বলছি, পৃথিবীতে কোনো ইকুইপমেন্ট পাওয়ারকে ইনক্রিজ করতে পারে না, কোনো ইকুইপমেন্ট পারে না। তোমরা বোধহয় আমার কথা বুঝতে পারোনি। বলো তোমরা বোধহয় আমার কথা বুঝতে পারোনি। আচ্ছা এবার তাহলে তুমি বলবে কি করে ভোল্টেজটা আপ হচ্ছে বা ভোল্টেজটা ডাউন হচ্ছে? আচ্ছা দেখো, পাওয়ার এখানে যা দেব ইনপুটে, যদি লস 0 হয় তাহলে আউটপুটেও সেম পাওয়ার পাবো। দেখো ইনপুটে যদি আমার, দেখো ইনপুটে যদি আমার পাওয়ারটা যদি লস যদি 0 হয় তাহলে আউটপুটেও সেম পাওয়ার পাবো, কারেক্ট? যদি লস 0 হয় তাহলে এইটাকে আমরা আইডিয়াল ট্রান্সফরমার বলবো। এবার নেক্সট যে জিনিসটা তোমাদের আমি বলবো, এই ট্রান্সফরমার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসে সব থেকে বেশি ইউজ হয়, সব থেকে বেশি ইউজ হয় এই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসে ট্রান্সফরমার। তোমরা পথে ঘাটে বিভিন্ন জায়গায় এই ট্রান্সফরমার দেখতে পাও এবং ট্রান্সফরমার মাঝে মাঝে বাস্ট করেছে তারও খবর পাও। আমি কি একটু একটু বোঝাতে পারছি? বলো। হ্যাঁ স্যার। ওকে এবার এ কিভাবে কাজ করে দেখো, এর ভিতরের কি ইন্টারনাল স্ট্রাকচার, এই এটা কিন্তু বোর্ডের সিলেবাসে আছে। কিরকম দেখো, বেসিক্যালি ট্রান্সফরমারটা এইরকম, দেখো এইরকম প্লেট দিয়ে তৈরি হয়, এইরকম 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 প্লেট দিয়ে তৈরি হয়। এই বুঝতে পারছো? প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি এটা 3D তে এই প্লেট গুলো এক একটা খুব মানে জুড়ে দেওয়া হয়। কেন প্লেট গুলো জুড়ে দেওয়া হয়? তার কারণ এই প্লেট গুলো এইভাবে যদি আমরা অ্যারেঞ্জ করি তাহলেই, দেখো প্লেট গুলো যদি আমরা এইভাবে অ্যারেঞ্জ করি তাহলেই এইটা সত্যি কথা বলতে
লসটা কম হয়। এই বুঝতে পারছো কিরকম প্লেটগুলোকে অ্যারেঞ্জ করা হয়। এবার এইটাকে যদি আমরা 2D তে দেখি তাহলে এইরকম হবে। দেখো 2D তে দেখলে, এইবার 2D তে এর যে ইনপুট সেইটা এইরকম ভাবে কয়েলগুলোকে এখানে জোড়া হয়, কয়েল কয়েল এরকম আটকানো হয় মানে, আর এইদিকে সেম ভাবে কয়েলগুলোকে এইভাবে আটকানো হয়। এই যে কয়েলগুলোকে এইভাবে জড়ানো হয়, এইটা কিন্তু তোমাদের দেখতে যেরকম মনে হচ্ছে এতটা সহজেও কিন্তু জড়ানো নয়, মানে এর একটা প্যাটার্ন আছে, কতগুলো টার্ন হবে সেগুলো সব কিন্তু ম্যাটার করবে। আচ্ছা, এইবার এই ট্রান্সফরমার কাজটা করে কিসের ওপরে জানো? মিউচুয়াল ইন্ডাকটেন্সের ওপরে। এই মিউচুয়াল ইন্ডাকটেন্স, এই মিউচুয়াল ইন্ডাকশনের ওপরে কিভাবে কাজ করে দেখো। এইখান দিয়ে ধরো কারেন্ট ফ্লো করছে আই। এবার বলো তো, কারেন্টটা যদি এইভাবে ফ্লো করে তাহলে এইখানে একটা লুপ তৈরি করেছে না? তাহলে কারেন্টের ডিরেকশনে যদি আমরা রাইট হ্যান্ডটাকে নিই তাহলে থামটা কোন দিকে যাচ্ছে বলতে পারবে? থামটা নিচের দিকে যাচ্ছে কি যাচ্ছে না? যদি নিচের দিকে যায় তাহলে এই নিচের দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কি হবে না? কারণ প্রতিটা দিয়ে যদি এইভাবে কারেন্ট যায়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কি হবে না? হবে। আর এইখানে যদি একটা ক্রস সেকশনাল এরিয়া থাকে, ম্যাগনেটিক ফিল্ড আর ক্রস সেকশনাল এরিয়া এই দুটো ইন্টারঅ্যাক্ট করে ফাই তৈরি করবে, ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। বলো, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে। এবার এই যে আমি যে স্ট্রাকচারটা নিয়েছি এইটাকে বলে কোর। এই কোরটা স্টেইনলেস স্টিল বা ল্যামিনেটেড স্টিল দিয়ে তৈরি করা হয়। তাহলে তাহলে বলো তো এই ফাইটা এর মধ্যে দিয়ে যাবে কি যাবে না? এই ফাইটা যেমন ইলেকট্রিক সার্কিটে কারেন্ট ফ্লো করে সেই রকম ম্যাগনেটিক সার্কিটে ফাই ফ্লো করে। মানে দেখো, এইটা ধরো ইলেকট্রিক সার্কিট, এখানে যদি আমি একটা ইএমএফ দিই তাহলে এইখান দিয়ে কারেন্ট ফ্লো হবে, আর এইখানে আর কি করবে বলো? অপোজ করবে না? সেই রকম যদি আমার কাছে এইরকম একটা ম্যাগনেটিক, এটা এটা ইলেকট্রিক সার্কিট, আমার কাছে একটা ম্যাগনেটিক সার্কিট থাকে, দাঁড়াও একটু বাড়াতে হবে। আমার কাছে যদি একটা ম্যাগনেটিক সার্কিট থাকে, দেখো, তাহলে সেই ম্যাগনেটিক সার্কিটটা সেম ভাবে ফাই ফ্লো করে। ফাই মানে এইখানে তখন এইখানে তখন ফাই ফ্লো করে। এবার বলো তো এই ইএমএফটাই এই ফাইটা প্রডিউস করে কি করে না? করে। তার মানে এখানেও ম্যাগনেটিক সার্কিটে যে জিনিসটা ফাই তৈরি করে তাকে বলে এমএমএফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স। আর যেভাবে ইলেকট্রিক সার্কিটে রেজিস্ট্যান্স অপোজ করে, সেম ভাবে ম্যাগনেটিক সার্কিটে যে জিনিসটা অপোজ করে তার নাম রিলাক্টেন্স। রিলাক্টেন্স এত কিছু লাগবে না, কিন্তু তবু আমি তোমাদের আইডিয়া দিচ্ছি যে ম্যাগনেটিক সার্কিটেও একদম সেম ভাবে, ম্যাগনেটিক সার্কিটেও একদম সেম ভাবে ইলেকট্রিক সার্কিটের মতো সলভ করা যায় বা করা হয়। ক্লিয়ার? এবার এইখান দিয়ে যখন কারেন্ট যাচ্ছে আই, এই সাইডটাকে আমরা বলছি, এই সাইডটাকে যে সাইডে আমরা সোর্স অ্যাপ্লাই করেছি, দেখো এইখানে আমরা একটা সোর্স অ্যাপ্লাই করেছি, এইটাকে আমি বলছি ভিপি
এইটাকে বলছি আইপি। পি স্ট্যান্ডস ফর প্রাইমারি, পি স্ট্যান্ডস ফর প্রাইমারি। এবার মন দিয়ে শুনবে, এইটা এসি না ডিসি সেটা একটু পরে আসছি। তাহলে বলতো এখান দিয়ে কারেন্ট ফ্লো করলে এই কয়েলের মধ্যে দিয়ে একটা ফ্লাক্স তৈরি হবে কি হবে না? এই ফ্লাক্সটা কি? সেটা হচ্ছে বি ইন্টু এ। বেসিক্যালি এই ফ্লাক্সটাই হচ্ছে এনার্জি। কেউ বলতে পারবে এই এনার্জিটা কি স্ট্যাটিক থাকে, মানে কোনো এনার্জি কি স্ট্যাটিক অবস্থায় থাকে না ও মুভ করতে চায়? যদি ও মুভ করতে চায় তাহলে ও এর মধ্যে দিয়ে মুভ করবে। দেখো এর মধ্যে দিয়ে মুভ করবে, ফাই ফাই এরকম গোল 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 করে ঘুরতে থাকবে। তাহলে বলো তো এই ফাইটা, এই যে এখানে যে ফাইটা তৈরি হচ্ছে সেই ফাইটা এই প্রাইমারি কয়েলের সাথে লিঙ্ক আছে কি নেই? আছে। আচ্ছা বলো তো আবার এই ফাইটা সেকেন্ডারি কয়েলের সাথে লিঙ্ক আছে কি নেই? আছে। আরে সেমই তো ফাই ওখানে যাচ্ছে, ঠিক বলছি? বলো সেমই তো ফাই ওখানে যাচ্ছে, ঠিক বলছি? এবার বলো তো এইখানে যদি এনপি আর এইখানে এনএস, এইখানে যে কারেন্টটা যায় সেটা হচ্ছে আইএস, আর আমরা এইখানে যে ভোল্টেজটা পাই সেটা হচ্ছে ভিএস। এস স্ট্যান্ডস ফর সেকেন্ডারি আর পি স্ট্যান্ডস ফর প্রাইমারি। দেখো এস স্ট্যান্ডস ফর সেকেন্ডারি, পি স্ট্যান্ডস ফর প্রাইমারি। দেখো যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। আচ্ছা এইবার দেখো এইখানে 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 প্রাইমারিতে মন দিয়ে শুনবে, প্রাইমারিতে ফাই যদি থাকে, ফাই। এবার বলো তো এইখানে যদি আমি এসি ভোল্টেজ দিই তাহলে কি কারেন্ট ফ্লো হবে? এসি কারেন্ট না ডিসি কারেন্ট? এসি কারেন্ট। এই আইপিটা এসি কারেন্ট হবে। আচ্ছা বলো তো এসি কারেন্ট ভ্যারি করবে কি করবে না? করবে। যদি এসি কারেন্ট হ্যাঁ। ভ্যারি করে সেই এসি কারেন্ট এই ফাইটা তৈরি করেছে না, মানে আইপি এই ফাইটা তৈরি করেছে না? তাহলে বলো তো এই আইপি যদি এসি হয়, অল্টারনেটিং হয়, টাইমের সাথে যদি ভ্যারি করে, তাহলে এই কিউও কি ভ্যারি করবে? করবে ফাই। তাহলে বলো তো ফাই যদি এসি মানে টাইমের সাথে সাথে ভ্যারি করে তাহলে ডি ফাই বাই ডিটি এইটা কনস্ট্যান্ট না, মানে ডি ফাই বাই ডিটি এটা জিরো না নন জিরো? নন জিরো। এইটার সাথে যদি একটা মাইনাস করি তাহলে আমি কি পাই বলো তো? ইনডিউসড ইএমএফ। কারেক্ট। এইখানে ইনডিউসড ইএমএফ পাবো। এইখানে কটা কয়েলে? একটা কয়েলে, একটা কয়েলে। বলো তো কটা কয়েল আছে, মানে কটা টার্ন আছে? কটা টার্ন আছে? এনপি। এনপি খানা টার্নে টোটাল এতটা ইনডিউসড ইএমএফ হবে? বলো হ্যাঁ। ইনডিউসড ইএমএফ হবে। এবার বলো এখানে যে ইনডিউসড ইএমএফটা তৈরি হয়েছে সেইটাকে আমি বলছি ইপি। তাহলে কি এটাই আমার ইপি? হুম। দিয়ে যাচ্ছে। আচ্ছা বলতে পারবে এইখানে যেটা আমি প্রাইমারিতে অ্যাপ্লাই করেছি ভিপি, এইখানে যদি কোনো ভোল্টেজ ড্রপ না থাকে তাহলে এখানে যে ইপিটা তৈরি হয়েছে সেই ইপি আর ভিপির মধ্যে কি রিলেশন? ম্যাগনিটিউড ওয়াইজ ইকুয়াল। দুর্দান্ত। এই অবধি বোধহয় আমাদের ক্রিস্টাল ক্লিয়ার। এবার তোমরা বলো তো এই সেম ফাই সেকেন্ডারিতে গেছে, তাহলে সেকেন্ডারিতে ডি ফাই বাই ডিটি এখানেও অ্যাপ্লিকেবল, টাইমের সাথে সাথে চেঞ্জ করছে। এইটা যদি মাইনাস ই করি তাহলে এইটা সেকেন্ডারিতে ইনডিউসড ইএমএফ কটা কয়েলে? একটা কয়েলে। সেকেন্ডারিতে কটা টার্ন আছে? এনএস। সেটাই আমার ইএস, সেটাই আমার ভিএস ম্যাগনিটিউড ওয়াইজ। এইখানে ইএস, দেখো বুঝতে পেরেছো কিনা? এবার আমি যদি এই দুটোকে ডিভাইড করে দিই তাহলে ভিএস বাই ভিপি
ES by EP equal to NS by NP equal to A পাচ্ছি কিনা দেখো দেখো এইটাকে বলে কে। এবার তোমরা একটা কথা বলো, কে মানে কি বলো তো? নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি সেকেন্ডারি আর নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি। তাহলে বলো তো VS না ইকুয়াল টু NS বাই NP ইন্টু VP। এই ভিপিটা যদি কনস্ট্যান্ট থাকে আমরা NS আর NP এই প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েলের টার্নস রেশিও গুলোকে চেঞ্জ করে VS টা চেঞ্জ করতে পারি। অ্যাবসলিউটলি হ্যাঁ। পারি, অ্যাবসলিউটলি পারি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ এইবার আমাদের এইটুকু জানলেই হবে, এইটুকু জানলেই হবে। তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়বে এই ট্রান্সফরমার নিয়ে একটা ফুল সেমিস্টার কাটানো হবে। কি বললাম? এই ট্রান্সফরমার নিয়ে একটা ফুল সেমিস্টার কাটানো হবে, কারেক্ট? এবার চলে এসো, এই পর্যন্ত যদি করতে পারি আমরা এখান থেকে যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। এবার দেখো, এক, NS গ্রেটার দ্যান NP, এইটা মানে K গ্রেটার দ্যান 1, এইটা মানে VS গ্রেটার দ্যান VP, এইটা মানে স্টেপ আপ। সিমিলারলি NS লেস দ্যান NP, K লেস দ্যান 1, NS লেস দ্যান NP, স্টেপ ডাউন। এবার দেখো ইনপুট পাওয়ার কত বলো তো? VPIP। বলো তো আউটপুট পাওয়ার কত? VSIS। তাহলে এফিসিয়েন্সি কত? আউটপুট বাই ইনপুট। এখানে যদি কোনো লস না হয় তাহলে VPIP বাই VSIS। দেখো তো, দেখো আইডিয়াল ট্রান্সফরমারে এইটা হয় 100%, কোনো লস নেই। আচ্ছা, যদি আইডিয়াল ট্রান্সফরমারে এইটা হয় তাহলে তোমরা একটা কথা বলো, VP বাই VS, IP বাই IS এইটা যদি 1 হয় তাহলে বলো তো VP বাই VS ইকুয়াল টু IS বাই IP। এইটার মানে কি? এইটার মানে প্রাইমারি সেকেন্ডারিতে যদি ভোল্টেজটা বাড়ে তাহলে কারেন্টটা কমবে না, আর যদি কারেন্টটা বাড়ে তাহলে ভোল্টেজটা কমবে না। কেন? পাওয়ারকে তো ওকে সেম রাখতে হবে। কি বললাম? পাওয়ারকে তো ওকে সেম রাখতে হবে, কারণ পৃথিবীতে কোনো মেশিন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি যে বেশি পাওয়ার দেবে। এফিসিয়েন্সি অলওয়েজ একের থেকে কম। মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। না যদি না যায় তাহলে আমরা এই পর্যন্তই গুড এনাফ। তাহলে বলো তো ফাইটা চেঞ্জ করার জন্য, ফাইটা এই যে ফাইটা চেঞ্জ হচ্ছে সেই কারণেই তো এই সেম ইনডিউস ইএমএফ দুটো জায়গাতে তৈরি হচ্ছে। ফাই চেঞ্জ না হলে ইনডিউস ইএমএফ দুটো জায়গাতে তৈরি হতো না। ফাই চেঞ্জ না হলে, শোনো ভালো করে, ফাই চেঞ্জ না হলে, বলো বলো বলো, ফাই চেঞ্জ না হলে আর কি হতো না? ইন্ডিউস হতো না। কারেক্ট। ফাই চেঞ্জ না হলে ট্রান্সফরমার অ্যাকশনই হতো না। তাহলে বলতো ফাই কেন চেঞ্জ হচ্ছে? আইপির জন্য, কিউকি আইপি চেঞ্জ হচ্ছে। তার মানে আইপি যদি কনস্ট্যান্ট হতো ট্রান্সফরমার ফাংশন হতো কি হতো না? হতো না। সেই জন্য ডিসিতে ট্রান্সফরমার চলে না। জয় মা তারা, বোঝা গেছে? সেই জন্য হ্যাঁ স্যার ট্রান্সফরমার চলে না। আরো অনেক কিছু আছে। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ওকে।
এই তোমরা কি নিউজ দেখছো? তোমরা কি নিউজ দেখছো? ইরান ইসরায়েলকে অ্যাটাক করেছে, ফুল ফ্লেজেড ওয়ার। ওহো, তার আগের দিন তো হেজবুল্লাহ চিফটাকে মেরেই দিল। হিজবুল্লাহ সবাইকে শেষ করে দিয়েছে। এটা ধরো 20 মিনিট আগের নিউজ, একদম ফুল ফ্লেজেড ওয়ার। ওয়ার্ল্ড ওয়ার মনে হচ্ছে দূরে নেই। আগের দিন মোদিকে নেতানিয়াহুর সাথে কথা বলে এলো নাকি পিস টক্স হোল্ড করতে। এই তো হচ্ছে পিস টক্স। আচ্ছা, এবার এই অবধি কি আমরা বুঝতে পেরেছি? তাহলে ডিসিতে কাজ করবে না, এইটা হচ্ছে গল্প। এবার এইটা, দাঁড়াও, a transformer has 50 turns in the primary and 100 turns in the secondary. If the primary is connected to 220 volt DC supply, what will be the voltage across the secondary? এই যে সেকেন্ডারি across এ কত ভোল্টেজ হবে? 0 হবে। কেন? ডিসি সাপ্লাই হবে না। রাইট, ডিসি সাপ্লাই। আরে ডিসি সাপ্লাই, ডিসি সাপ্লাই মানে কি ট্রান্সফরমার অ্যাকশনই হবে না? না। বোঝা গেল ট্রান্সফরমার অ্যাকশনটা কেন হবে না? আমি এতক্ষণ ধরে ভাটালাম, এই যে এতক্ষণ ধরে যে ভেজর ভেজর করলাম, বোঝা গেল? এইবার যদি আমি এটা বলতাম যে, এই কোয়েশ্চেনটা যদি আমি এটা বলতাম 220 ভোল্ট আরএমএস, তার মানে ওখানে এসি না ডিসি, এসি। এসি তখন বলো তো কত হতো আনসার? তখন বলো তো কত হতো আনসার? 440। দুর্দান্ত। আরে ভাই, NS বাই NP ইকুয়াল টু VS বাই VP। NS সেকেন্ডারি 100, এইটা 50, এইটা VS বার করতে বলেছে 220, VS হতো 440। কিন্তু যদি ডিসি হয় তাহলে 0, ডিসি হলে 0 0।